ঝাড়গ্রামে জমি মাফিয়ার দাপট, সরকারকে বিক্রি করা জমি ফের বিক্রির অভিযোগ। লোধা শবরদের জন্য বরাদ্দ সরকারি জমি, তা বিক্রির অভিযোগ। যোগেন মাহাতোর থেকে জমি কেনে রাজ্য, আর সেই জমি বরাদ্দ হয় লোধা শবরদের জন্য। সরকারি জমি কি করে, সরকারকে বিক্রি করা জমি কি করে ফের বিক্রি, জানবো। আমাদের প্রতিনিধি রাজু রয়েছেন সঙ্গে। রাজু, প্রথমত বলে রাখি যে এই যে সরকারি জমি যেটা রাজ্য সরকার লোধা শবর ডেভেলপমেন্টের জন্য কিনেছিল প্রায় 30 একর জমি, যেটা আনুমানিক যেটা জানা যাচ্ছে ভূমি দপ্তর সূত্রে প্রায় 40 বিঘের জমি। সেই 40 বিঘে জমিতে এই সমস্ত লোধা শবররা চাষাবাদ করতো এবং তাদের বাড়িঘর রয়েছে। সেক্ষেত্রে সেই জমি যে যোগেন মাহাতোর কাছ থেকে কেনা হয়েছিল সরকারের কাছ থেকে, সেই যোগেন মাহাতোকে হাত করে কারখানা কর্তৃপক্ষ সেই জমিকে নিজেদের নামে হাতিয়ে নিয়েছে। আর এই জমি যখন মিউটেশন করতে যাচ্ছে, সেই সময় যখন এই লোধা শবরদের কাছে নোটিশ যাচ্ছে, সেক্ষেত্রে লোধা শবররা দেখে আতঙ্কিত, কারণ লোধা শবররা সেই অর্থে শিক্ষিত নয়। রাজ্য সরকার জমি দিয়েছে, কিন্তু সেই জমিকে যে নিজেদের নামে করতে হবে সেটা তারা করেনি। সেক্ষেত্রে যখন এই নোটিশ যেতে তারা জানতে পারে এবং সেই বিষয় নিয়ে তারা যখন প্রশাসনের কাছে এসে দাঁড়ায়, প্রশাসন প্রথমটা খামখেয়ালিপনা দেখায় এবং তারপরেই এই যে যোগেন মাহাতো যে জমি বিক্রি করেছিল রাজ্য সরকারকে, তার বিরুদ্ধেই অভিযোগ করে ঝাড়গ্রাম থানাতে এফআইআর করেছে এই লোধা শবর যে গ্রামের মানুষজন রয়েছেন তারা। আর এই নিয়ে তারা সরব হয়েছেন, কারণ প্রশাসনের তরফ থেকে তারা চাইছেন যাতে দ্রুত ব্যবস্থা হয়। আর অপরদিকে যে জমি যারা কিনেছেন, যে কারখানা কর্তৃপক্ষ, তারা কিন্তু দিনে এবং সন্ধ্যেতে তাদের কাছে এসে হুমকি দিচ্ছে। সরকার থেকে যে কি বলে দলিল দিয়েছিল 32 ডিসিমেল জায়গা যোগেন চন্দ্র মাহাতো পুনরায় বিক্রি করে দিয়েছেন। আর কি সরকার টাকা দিয়েছিল যোগেনকে, সেক্ষেত্রে সরকারের টাকা দেওয়া জমি বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, আপনি কি অভিযোগ করেছেন? থানায় যে অভিযোগ করেছি, একবার জায়গাটা বিক্রি করেছেন, আবার পুনরায় বিক্রি করেছেন, এনার যাতে শাস্তি হয়। সরকার থেকে যে বন্টন করেছিল জমিগুলো, এগুলো যে নিয়ে নিয়েছে, সেই জন্য আজকে অভিযোগ এরা করেছে। ওই যোগেন মাহাতোই আবার ফ্যাক্টরিকে বিক্রি করে দিয়েছে। এইখানে যারা জড়িত আছে আর তাদের সমস্ত লোকের দৃষ্টান্তমূলক যেমন শাস্তি হয়। জমির একটা চক্রান্ত চলছে, এখানে অনেক লোক সাথে জড়িত আছে, এতে সমস্ত লোকেরই দৃষ্টান্তমূলক শাস্তি হয়। সবাই এটাই চাইছে। মোহনপুর মৌজার 915 জেএলে একটা লোধা শবরদের জমি নিয়ে একটা ইস্যু হয়েছে। আপাতত লোধাদের যে জমিটা নিয়ে ইস্যুটা হয়েছে, সেই ইস্যুতে আমরা লোধাদের বেশ কিছু জমি আমরা অলরেডি কিছু জমি রেকর্ড করে ফেলেছি এবং ওনাদেরকে বলেওছি যে মিউটেশনে ফেলতে আর কি। তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি মিউটেশনে ফেলে আমরা হয়তো বাকি জমিগুলো আমরা রেকর্ড করে দিতে পারবো এবং এই ইস্যুটা হয়তো সলভ হয়ে যাবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত, বর্ষার বৃষ্টি। আর রবিবার বৃষ্টি কমলেও সোমবার এবং মঙ্গলবার বৃষ্টি বাড়তে পারে। কয়েকদিনের বিরতি শেষ, বঙ্গে ফের বর্ষার বৃষ্টি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। যে গভীর নিম্নচাপটা তৈরি হয়েছিল, বর্তমানে সেটা উত্তর ছত্তিশগড় সংলগ্ন ঝাড়খণ্ডের কাছাকাছি অবস্থান করছে এবং এটা আরও পশ্চিমের দিকে সরে যাবে ক্রমশ। ফলে বৃষ্টিপাত কিছুটা হয়তো কমবে, তবে দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী 4-5 দিনের মধ্যে কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুক্রবার থেকে বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি চলবে। রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রাজ্যের সব জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। সোমবার বৃষ্টি বাড়বে। পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়ায় ভারী বৃষ্টি। বৃষ্টি বাড়বে কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। মঙ্গলবার এবং বুধবারও বৃষ্টি চলবে। বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি, শনিবারও বিক্ষিপ্ত বৃষ্টি। এরই মধ্যে ফের জল ছাড়ল ডিভিসি। শনিবার 31,500 কিউসেক জল ছাড়া হয়েছে। এর মধ্যে পাঞ্চেত থেকে 25,000 কিউসেক এবং মাইথন থেকে 6,500 কিউসেক। নিউজ 18 বাংলা। বাড়ি করতে গেলে 1 লক্ষ টাকা তোলা দিতে হবে, আর সেই টাকা দিতে রাজি না হওয়ায় তৃণমূল কর্মীকে হুমকি। ব্যান্ডেলে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। পরিবারের দাবি, হুমকির পরেই অসুস্থ হয়ে পড়েন সেই তৃণমূল কর্মী। 12 জুলাই থেকে হাসপাতালে ভর্তি, শুক্রবার মৃত্যু। অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতা।
হুগলির ব্যান্ডেল, এখানেই তোলা চেয়ে তৃণমূল কর্মীকে হুমকির অভিযোগ। পরিবারের দাবি, তার জেরে অসুস্থ হয়ে প্রাণটাই চলে গেল। ব্যান্ডেল পঞ্চায়েত এলাকার বাসিন্দা মোহাম্মদ ফকির, বয়স 60, এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। সম্প্রতি বাড়ি তৈরির কাজে হাত দেন ফকির। তার পরিবারের অভিযোগ, বাড়ি তৈরির জন্য 1 লক্ষ টাকা তোলা দাবি করেন ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের সদস্য দীনেশ যাদব। সেই টাকা দিতে অস্বীকার করেন ফকির। এরপরেই 12ই জুলাই দলবল নিয়ে তাদের বাড়িতে যান দীনেশ, ফকিরকে হুমকি দেন। অভিযোগের পরেই অসুস্থ হয়ে পড়েন ফকির। ওই দিনই তাকে ভর্তি করা হয় চুঁচুড়া হাসপাতালে। শুক্রবার সন্ধ্যায় ফকিরের মৃত্যু হয়। এলাকায় উত্তেজনা ছড়ায়। উনি আমাদেরকে ঠেট দেয়, আবার রাত্রিবেলা এসে ঠেট দেয় যে তোর আমি যদি আমাকে 1 লাখ টাকা তোরা যদি না দিস, আমি তোদেরকে জীবনে বাড়ি করতে দেব না। আর করতে দিলই না। আর ওনার জন্যই আমার বাবা আজকে পুরো দায়টা, আমাদের ওয়ার্ড মেম্বার দীনেশ যাদব আর আমাদের বাড়ির পাশে দিলনামাজ খাতুন আর ওনার একটা ভাতিজা মোহাম্মদ আসিফ, ওনাকে আমরা চাই যে এটা আপনারা আইনি ব্যবস্থা ওদের জন্য হোক। हमारा आदमी जो बीमार पड़ा है, दिनेशवा, चुनमुनिया, मुन्ना, तीनों मिल गए एकदम हार्ट अटैक, घर का चिंता से हार्ट अटैक हुआ है। तो पैसा मांगा था? पैसा घूस नहीं दिए बोल के उसको। আমি কোনোদিন কারো উপর অত্যাচার করি না, একদম নর্মাল সিধা সাদা ছেলে। মিথ্যে বলবো না, পঞ্চায়েতে দাঁড়িয়েছি, আমার সঙ্গে খেটেছিল ছেলেটা, আমিও ভালোবাসতাম ওকে। লোককে তো সাহস নেই কেউ বিরুদ্ধে করে কেউ বলতে যাবে। মিথ্যে টোটালি, আপনি সার্ভে করে দেখতে পারবেন। হুগলি থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা। ফুটবল খেলছে রামলাল। ঝাড়গ্রামের জিতু শোলে রামলালের কেরামতে। রামলালের ফুটবল খেলা দেখতে ভিড়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু। এতদিন তো দাঁতাল রামলালকে আমরা দেখেছি যে অনেক সময় লোকালয়ে চলে এসেছে, শস্য নষ্ট করেছে, রীতিমতো আতঙ্কে থাকতেন গ্রামবাসীরা। আর এবার সরাসরি রামলালকে দেখা যাচ্ছে খেলার মাঠে চলে এসেছে, তার রীতিমতো কেরামতি দেখাচ্ছে। একদমই, দেখো রামলালকে যেভাবে খেলার মাঠে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে খেলার মাঠে রামলালকে দেখে রীতিমতো উৎসাহিত মানুষ। কারণ ফুটবল খেলা দেখতে কে না ভালোবাসে। বাংলাদেশ সব থেকে সেরা খেলা হচ্ছে ফুটবল। আর সেই ফুটবল খেলা যখন গ্রামবাসীরা গ্রামে যে যুবকরা তারা খেলছিল, সেই সময় হঠাৎ করে জঙ্গল থেকে রামলাল বেরিয়ে আসে সেই ফুটবল মাঠে, এবং ফুটবল মাঠে এসে সে প্রথমেই ফুটবলটিকে ধরে ফেলে এবং সেই ফুটবল খেলতে শুরু করে। আর তা দেখেই হতবাক হয়ে যায় সেই যুবকরা এবং তারা দূরে চলে যায় এবং দূর থেকেই ক্যামেরা বন্দি করে তার সেই ফুটবল খেলার ছবি। এবং এই ফুটবল খেলা দেখতে যেমন সেখানকার যে যুবকরা খেলছিল তারা দেখছিল, ঠিক তেমনই আবার গ্রামবাসীদের কাছে গিয়ে খবর পৌঁছাতে গ্রামবাসীরাও এসে ভিড় করে রামলালের এই ফুটবল খেলা দেখতে। কারণ বিভিন্ন সময় দেখা গেছে যে হাতি দৌরাত্ম বা হাতির তাণ্ডব বিভিন্ন জায়গায়, কিন্তু এই ছবিটা একদম আলাদা। কারণ এখানেও বোঝা যাচ্ছে যে পশুরাও খেলতে পছন্দ করে। একেবারে বোঝাই যাচ্ছে খেলার মুডে রামলাল। বেশ, অনেক ধন্যবাদ।